হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম একটা ফুড ব্লগিং, যেটা কিনা হলো কাঁঠালের তরকারি। আসলে কলকাতার লোকরা এই কাঁঠালটাকে বলে থাকে এঁচোড়ের তরকারি, আর শিলিগুড়ির লোকরা বলে হচ্ছে কাঁঠালের তরকারি। তাই আমরা যেহেতু এখন পিওর ভেজিটেরিয়ান, তাই আমাদের কাছে এই কাঁঠালের তরকারিটা হচ্ছে খুব টেস্টি একটা খাবার। তাই অনেক দিন ধরেই আমাদের খেতে ইচ্ছা করছিল। তাই সুরজিতের কাছে আমি আবদার করলাম যে আজকে তুমি আমাকে কাঁঠালের তরকারিটা বানিয়ে খাওয়াবে। তাই আজকেই সুরজিৎ বাজার থেকে একটা গোটা কাঁঠাল নিয়ে আসলো, আর বাড়িতেই দেখো কি সুন্দর করে করে পিস পিস করে কেটে নিচ্ছে। যেহেতু আজকে সুরজিৎকে আমি রান্নার দায়িত্বটা দিয়েছি, তাই সুরজিৎ নিজেই সবটা করে নিচ্ছে। দেখো পেঁয়াজগুলো কি সুন্দর করে কুচি কুচি করে কেটে নিচ্ছে, আর এদিকে আদা রসুনও রেডি করে রেখেছে। পেঁয়াজগুলো কুচি করে নেওয়ার পর আলুটাও ছিলে নিচ্ছে। আর আমরা বাঙালিরা কিন্তু এই কাঁঠালের তরকারিটাকে অনেকে গাছপাঠাও বলে থাকি, বা বিনা হাড্ডি ছাড়া মাংস বলে থাকি। আর এইদিকে আলুটা হচ্ছে বাঙালিদের একটা প্রিয় সবজি। খাসির মাংস বলো বা কাঁঠালের তরকারি বা বিরিয়ানি, আলুটা কিন্তু বাঙালিরা বেশ খুব পছন্দ করে, কেননা আলু হচ্ছে বাঙালিদের একটা ইমোশন। আর এইদিকে কাঁঠালের একটা সিটি হয়েও গেল। এবার মিক্সিতে আদা রসুন আর কাঁচা লঙ্কাটা সুরজিৎ পেস্ট করে নেবে। আর আমি তো রান্নার শুরু করার সব আইটেমগুলো দেখে ভাবছিলাম কখন খাবো, কেননা আমার ভীষণ খিদে পেয়ে গেছিল। দেখো কি সুন্দর পেস্টটা তৈরিও হয়ে গেল। এবার টমেটোটাকেও পেস্ট করে নেওয়া হচ্ছে। টমেটোটাও পেস্ট হয়ে গেল, আর কিছুটা পেঁয়াজ কুচি রাখা হলো, আর কিছুটা পেঁয়াজ কুচি এখন পেস্ট করে নেওয়া হচ্ছে। কেননা পুরো পেঁয়াজটাই পেস্ট করে নিলে কেমন একটা সবজি দিয়ে কাঁচা পেঁয়াজের গন্ধ বেরায়। কাজু বাদাম আর চারমগজও পেস্ট করে নেওয়া হচ্ছে। তোমরা বিশ্বাস করো, কাঁঠালের তরকারিতে যদি একটু কাজু বাদাম আর চারমগজের পেস্টটা দাও, তার স্বাদটা অফুরন্ত হয়। আর এদিকে কড়াইটা গরম করে তেলটা দিয়ে আর আলুর পিসগুলো ছেড়ে দেওয়া হলো। আলুটা লাল লাল ভাজা হয়েও গেল। তারপর আলুটাকে একটা পাত্রে উঠিয়ে নেওয়া হলো। এইবার তেলের মধ্যে এক এক করে ফোড়নগুলো দিয়ে নেব। দেখো, শুকনো লঙ্কা, গোটা জিরা আর গোটা গরম মশলা ফোড়নে দিয়ে নিলাম। গ্যাসের হিটটা লো টু মিডিয়ামে রেখে ফোড়নগুলো কিন্তু খুব সুন্দর করে লাল লাল করে হালকা করে ভেজে নিতে হবে। তোমরা খেয়াল করো যাতে ফোড়নগুলো কিন্তু পুড়ে না যায়। তারপর ওই ফোড়নগুলোর মধ্যে যেই কুচিয়ে রাখা পেঁয়াজের আধা একটু রাখা হয়েছিল, ওই কুচনো পেঁয়াজটা দিয়ে নিয়ে পেঁয়াজ কুচিগুলোকেও একটু লাল লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজ কুচিগুলো লাল হয়ে যাওয়ার পর পেঁয়াজের যেই পেস্টটা করা হয়েছিল, ওই পেস্টটা ওই কুচির মধ্যে দিয়ে নিয়ে পেস্টটাকেও ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে, যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা না থাকে। পেঁয়াজটা ভেজে নেওয়ার পর দেখো আদা বাটা আর রসুন বাটাটাও দিয়ে নিল। আদা বাটা রসুন বাটাটার সাথে পেঁয়াজটাকেও ভালো করে আবারও কষাতে হবে, যাতে গন্ধটা না থাকে। তারপর হালকা ভেজে নেওয়ার পর একটু তেল বেরানোর পর টমেটোর পেস্টটা দিয়ে নিল। টমেটোর পেস্টটা দেওয়ার পরেই স্বাদ মতো লবণ দেওয়া হলো। টমেটো দেওয়ার পরেই লবণটা তোমরাও দেবে, যেহেতু টমেটো অনেকটাই নরম হয়, তাই লবণ দিয়ে দিলে টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যায়। ঢাকনাটা তুলে নেওয়ার পর দেখো
কি সুন্দর মশলা দিয়ে কিন্তু বেশ অনেকটাই তেল ছেড়ে দিয়েছে। এইবার এক এক করে গুঁড়ো মশলাগুলো দিয়ে নেওয়া হলো। দেখো প্রথমে দেওয়া হলো হলুদ গুঁড়ো, তারপর 2 চামচ দেওয়া হলো জিরার গুঁড়ো, আর এবার দেওয়া হবে 1 চামচ ধনিয়া গুঁড়ো। তোমরা কিন্তু তোমাদের মশলাগুলো স্বাদ মতোই ব্যবহার করো। এবার দেওয়া হবে হচ্ছে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এই লঙ্কার গুঁড়োটা কিন্তু ঝালের জন্য না, শুধুমাত্র একটা সুন্দর কালার আসার জন্য। মশলাগুলো সব দিয়ে নেওয়ার পর হালকা একটু জল দিয়ে নেওয়া হলো, যাতে মশলাগুলো একদম লেগে না যায়, কেননা মশলা পুড়ে গেলে কিন্তু সবজির আর স্বাদ হবে না। এবার ভালো করে জলের সাথে ওই শুকনো মশলাগুলো সুন্দর করে মিশিয়ে নেওয়ার পর মশলাটাকে এবার ঢাকা দিয়ে রেখে তারপর ঢাকনাটা ওঠানোর পর দেখো বেশ একদম পুরোপুরি তেলটা ছেড়ে দিয়েছে। তেলটা কিন্তু একদম কড়াইয়ের দুধারে আর উপর দিয়েও ভেসেছিল। এতেই বোঝা গেল যে আমাদের মশলাটা একদম পুরোপুরি কষানো হয়ে গেছে। তারপর কাজু আর মগজটা পেস্ট করে রাখা হয়েছিল, ওই কাজু আর মগজের পেস্টটা একদম লাস্টে দেওয়া হবে, যাতে কাজুটা একদম নিচে না লেগে যায়। মশলাটা পুরোপুরি কষানোর পরেই কিন্তু তোমরা কাজু আর মগজ বাটার পেস্টটা অ্যাপ্লাই করবে। পুরো পেস্টটাকে মিশিয়ে নেওয়ার পর ভেজে রাখা আলুগুলোকে মশলাটার মধ্যে দিয়ে সুন্দর করে আবারও একটু আলুগুলোকে মশলার সাথে ভেজে নেওয়া হলো। এইবার সিদ্ধ করে রাখা কাঁঠালের টুকরোগুলোকে ওই মশলাটার মধ্যে দিয়ে মশলাটা কাঁঠালের মধ্যে ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে প্রত্যেকটা কাঁঠালের মধ্যে মশলাগুলো খুব সুন্দর করে মিশে যায়। দেখো তোমরা বন্ধুরা কি সুন্দর লাগছে না কালারটা দেখতে। কালারটা দেখার সাথে সাথেই কিন্তু আমার ভীষণ খিদে পেয়ে যাচ্ছিল, আর আমি খুব এক্সাইটেড ছিলাম যে এই তরকারিটা আমি কখন খাবো। সত্যি আমি অনেক ভাগ্যবান যে সুরজিৎ আমার জন্য এত সুন্দর করে একটা সবজি রান্না করছে। ভালো করে কষিয়ে নেওয়ার পর এখানে একটু পরিমাণ মতন জল দিয়ে নেওয়া হলো, যাতে ভালো করে আলু কাঁঠাল মশলাগুলোর সাথে একটু ফুটে যায়। তোমরা যদি একটু ঝোলঝোল খেতে চাও তাহলে জলটা একটু বেশি পরিমাণে দিও, আর যদি আমাদের মতো একটু গ্রেভি গ্রেভি করতে চাও তাহলে একটু কম পরিমাণে দিলেই হবে। তারপর সুন্দর গরম মশলা দিয়ে নেওয়া হলো। গরম মশলা দিলে কিন্তু খুব সুন্দর একটা সেন্ট বেরোয়, যেই সেন্টটা কিন্তু একটু মাংসর মতো লাগে। দেখো প্রথমেই তো বলেছিলাম এটাকে কিন্তু হাড্ডি ছাড়া মাংস বলা হয়েই থাকে। বেশ কিন্তু আমাদের গ্রেভি গ্রেভি হয়েই গেছে সবজিটা। ভালো করে গরম মশলাটা পুরো গ্রেভিটার মধ্যে মাখিয়ে আবারও একটু ঢাকা দিয়ে রাখতে হবে। ঢাকাটা ওঠানোর পর আমাদের প্রায় 99% সবজিটা রান্না হয়ে গেছে। এবার উপর দিয়ে একটু গার্নিশ করার জন্য কুচি কুচি করে কেটে রাখা ধনেপাতা উপর দিয়ে ছিটিয়ে নেওয়া হলো। ধনেপাতা দিলে কিন্তু যে কোনো সবজিরই একটা আলাদা একটা খুব সুন্দর গন্ধ বেরোয়। দেখো কি সুন্দর ফুটে গেছে, তোমরা তো বুঝতেই পারছো কালারটা দেখে যে কি ভালো লাগছে। ধনেপাতাটা দেওয়ার পর আবারও একটু তরকারিটাকে ঢাকা দিয়ে রাখতে হবে 2-3 মিনিটের জন্য, যাতে ধনেপাতার স্মেলটা তরকারিটার মধ্যে পুরোপুরি ঢুকে যায়। কাঁঠালের তরকারি কিন্তু পুরোপুরি তৈরি। তারপর একটা পাত্রের মধ্যে আস্তে আস্তে করে ঢেলে নেওয়া হয়ে গেল। তরকারিটা একটা পাত্রে বেড়ে নেওয়ার পর এবার একটু উপর দিয়ে ঘি দিয়ে নেওয়া হবে। ঘি দিলে কিন্তু এঁচোড়ের গন্ধটা বেশ ভালো লাগে, তরকারির মধ্যে কিন্তু একটা আলাদাই সুগন্ধ চলে আসে। আর এদিকে সুরজিৎ কয়েকটা গরম গরম পাঁপড়ও ভেজে নিল। পাঁপড় ভাজা, এঁচোড়ের তরকারি আর ভাত। উফ, আজকের খাবারটা কিন্তু রাতের সত্যি একদম জমে যাবে। আমি তো আস্তে আস্তে আরও বেশি এক্সাইটেড হয়ে যাচ্ছি যত সময় যাচ্ছে। আজকের সুরজিতের এঁচোড় রান্না একদম কমপ্লিট হয়ে গেল। এবার আমি দুজনের আস্তে আস্তে করে ভাতটা বেড়ে নিলাম। দেখো আজকে কিন্তু আমি ভীষণ খুশি যে সুরজিৎ আমাকে এত সুন্দর করে এত টেস্টি একটা খাবার নিজের হাতে সবটা জোগাড় করে
রেডি করে আমার জন্য ও বানালো। এটাই তো একটা বউয়ের জন্য এর থেকে বেশি উপহার তার বরের থেকে আর কিছু হতেই পারে না। আমি কিন্তু আজকে ভীষণ খুশি যে আমার বর আমার জন্য নিজে এতটা সব কিছু রেডি করে বানালো। স্বামী স্ত্রীর পরস্পরের প্রতি এমন ভালোবাসাটাই কিন্তু হলো সংসারের একটা মেইন জিনিস। এই ভালোবাসাগুলো কিন্তু না লাখ লাখ টাকার কাছেও হার মেনে যাবে। আর আমি যে কতটা খুশি হয়েছি সেটা তোমরা এবার আমাকে দেখে বুঝতেই পারবে। আর আমাদের ডিনারের সাথে কিন্তু ছিল দুজনের জন্য কোল্ড ড্রিঙ্কস। কোল্ড ড্রিঙ্কসের সাথে কিন্তু এবার আমাদের পুরো ডিনারটা কমপ্লিট হবে। দেখো আমি কিন্তু সেই খুশি যে আমি তো এক্সাইটেড যে কখন খাবো থালাটা নিয়ে। আমার বর এত সুন্দর করে যত্ন করে আমার জন্য বানিয়েছে, এর থেকে বেশি আর কিছুই হতে পারে না। খুব সুন্দর কিন্তু কাঁঠাল আর আলু দুটোই ভীষণ সুন্দরভাবে নরম হয়েছিল। আর গ্রেভিটাও কিন্তু একদম পারফেক্ট ছিল, যেটা কিনা ভাত আর রুটি দুটোর সাথে যেত। দেখো খেতে কিন্তু ভীষণ দুর্দান্ত হয়েছিল, খুব টেস্টি। তোমরা কিন্তু এইভাবে একবার বানিয়ে দেখতেই পারো, খুব ভালো লাগবে। আর বানিয়ে খেয়ে অবশ্যই কিন্তু আমাকে একটা কমেন্টস করে জানাবে যে তোমাদের কেমন লেগেছে। তোমাদের সাথে দেখা হবে পরের ভিডিওতে। টাটা।